আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয় শক্তি উপন্যাস। লিখেছেন সুরায় রাফা। পর্ব সংখ্যা ৩১। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাণ জুড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ গুমোট হয়ে আছে, সেই সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে উরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টিনেট জানালার কাজটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাসূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধালো, উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফিরেনি এখনও। জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট এ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়েই বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করল ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগে অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়েই লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল ওরও। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদর দরজা খুলে বেরিয়ে এলো একজন মধ্যবয়স্কা মহিলা, আর তার পেছন পেছন আজমিরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করে নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে ওরও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সব কিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু ওরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অজাচে চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটি অরুর চিবুকে আদুরে হাত ঝুলিয়ে বলল, মাশাল্লাহ। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম, নাকি জ্বরের ঘরে আস্তাগফিরুল্লাহকে মাশাল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হেবেজিবি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসছি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগামাথা বুঝতে না পেরে অগত্যায় জোরপূর্বক হেসে হাসূচক মাথা নাড়ালো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেল পেছন থেকে। রাজ হিসিয়ে উঠে বলল, এ কী অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে থাকা যায় না? এমনিতেই অরুর মন মানসিকতার অবস্থা বিধ্বস্ত, তার ওপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খেচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আমি আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ না। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। অরুর কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই, অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরুর ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে এসে আস্তে আস্তে উদ্গিন্ন সুরে বলে, কি ব্যাপার, কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো? অনু চলে আসাতে ওরও ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফুসফাস করতে করতে সদর দরজা ঠেলে ওরু ভেতরের রুমে দুকদম দিয়েছে কি দেয়নি তার আগে গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমিনী শেখ, ওরু দাঁড়াও। ওরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনোরূপ হাপিত্তেশ না করেই পেছনে ঘুরে মায়ের দিকে চাইল ও।
আজমিনী শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা। দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটে সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরিচে পড়া আধিপত্যকে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমিনী শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতেই মিথ্যে কথা শিখে গেলে? অরুর না সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা বিশ্বাস করো। আজমিনী শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি, তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। থাক। আজমির শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময় করতে পছন্দ করি। মায়ের রহস্যকেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মাঝে 100তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করে জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীতই থেকে যাবে। এবারও তাই হলো। আজমির শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি গুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও স্যার ছাড়। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ। অনুর আর কিছুই করার ছিল না। অগত্যাই অরুর ব্যাগ হাতড়ে আইফোন 50 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুর ও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটাকে ফ্লোরেই ছুরি মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা অরু তো ছোট, ভুল করতে পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায় আজমিরি শেখ বললেন, আপাতত যেটা বলছি সেটা করো, সময় হলে সবকিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুম আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার শখ ঘুচিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশে আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা, ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুম আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে তোর বলতো? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ করা পা। কি হবে আমার? অনু এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? আর এত দামি ফোনই বা কোথায় পেলি তুই? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি এসেছে? যা করার মা তো করেই ফেলেছে। অনুর একটু কথার আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনও কৃত্তিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে 5 ক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে খুব। তবু একটা শুকনো ঢুক গেলে বুকের মাঝে সাহস সঞ্চার করে অরু শুধালো, কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে,
হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না, কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু? অরুর কল্পনারও বাইরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাসের সুরে অনুকে শুধালো, কি বলছিস আপা এটা? তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনুর মেজাজ চড়ে গেল। ও রুষ্ট কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হু হু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরে ব্যথা, হৃদয়ে ব্যথা, মস্তিষ্কেও একরাশ যন্ত্রণা, সব কিছু মিলেমিশে অরুর এক করুণ অবস্থা এই মুহূর্তে। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী, জানকৃতিক চৌধুরী। আমি বিবাহিত। আমার শরীর মন সব কিছুর দখলদারি শুধু তার মাত্র। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি একজন অন্য পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আঁচও জানকৃতিকের কানে গেলে সব কিছু তছনছ করে ফেলবে সে। সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জানকৃতিকের বিয়ে করা বউ? অরু সেই কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোই ভালোই সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি। মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরুর। দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনিত হয়ে কানে এসে লাগছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে সেবার থাইল্যান্ডে বসেই। ধর্মীয় সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জানকৃতিকের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসে না ওর। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই ওরও চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে। আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাট এসে লাগছে ওরুর চোখে মুখে। তবুও সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কি ওরু কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরপর হুট করেই নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে? ভাবিনি তো, কল্পনাতেও ভাবিনি। কিন্তু ভবিতব্য এটাই ছিল। ওরও মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় বা যাবে? কি নেই জানকৃতিকের? সবচাইতে যেটা বেশি আছে সেটা ওরুর প্রতি এক আকাশ সম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা সবকিছু ওরুকে ঘিরেই। তাহলে ওরু কিভাবে কৃত্তিকের মায়ায় না পড়ে থাকতো? ওরুর কাছে কৃত্তিকের মায়া জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের উপর উপরওয়ালা প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। অরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌরবর্ণের, কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। অরুর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজুড়িতে স্বামীরূপী কৃত্তিকের দুহাতে চুমু খাওয়ার কথা। তখন তো অরুও হৃদমাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কৃত্তিকের নামে লিখে দিয়ে এসেছিল ও। জান কৃত্তিক ওয়েটস অরু। ভাবতে ভাবতে এক চিলতে হাসি ফুটল অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না। এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে। তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামের ফলস্বরূপ ওর উপর বেজায় চটেছিল কৃত্তিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কারণে প্রত্যেকবারই হার মেনে যায় অরু। সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকেলে এসে কোনোরূপ কথাবার্তা না বলেই টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসায় কৃত্তিক। ওদের পেছনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিল এলিসা, অর্ণব আর সায়রও। ওরও কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে এলিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? এলিসা ওরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বললে, ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিছু বলবে না। এলিসার কথার পাছে ওরু আর কিছু বলার সুযোগ পেল না।
তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অগত্যায় নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল অরু। কৃতিক সামনে ফোকাস করে অরুকে ডেকে বলল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? অরু হ্যাঁসূচক মাথা নাড়া দিয়ে কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথার অরুর মুখ থেকে রক্ত সরে গেল। ও বাইকে বসেই স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গদির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল। অরু চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষদের পুরাতন দোকানপাট, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরু খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিদের দেখতে করি। ওরু বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে তো হাঁটছেই। কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে অরুর পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতে বসে পড়তে ইচ্ছে করছে। উপায়ান্তর না পেয়ে অরু শুধালো, আর কত দূর? কৃতিক ত্রুর হেসে বলল, বাব্বা, এত তাড়া? কিসের তাড়া? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ করেছেন কেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তুই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। ওর তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল, মশকরা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বললেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট্ট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? ওরও এবার গলার স্বর কিছুটা খাদা নামিয়ে বলল, কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় ওরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই লোক? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছা হলো তাকে ধরে আনলাম আর জিদ দেখিয়ে বিয়ে করে নিলাম। কৃতিকের ওপর মেজাজ চওড়া হয়ে গিয়েছে ওরুর। ও হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আপনি একটা পাগল, উন্মাদ, সাইকো, নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারে না কেউ। ওর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক ধাবায় ওর বুকের কাছের জামাটা খামচে ধরল কৃতিক। ফিনফিনে জামাটায় এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে ওর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁতের দাঁত খিচে হিসিয়ে বলল, তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর আমার বাপ এক নয়, তোর মা আর আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরু এবার চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায়ের ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলটলে চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে? দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি সেটা আদৌ কি সম্ভব? কোন ভুলের রাগ ঝাড়ছেন আমার ওপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছিটেফোঁটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় অরুর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করছেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিতেও রাজি থাকবি। তখন তুই নিজে মুখে বলবে, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল, আমি এখন পরিপূর্ণ। আর সেদিন বেশি দূরে নয়, এখন চুপচাপ ভেতরে চল। অরু তেতে উঠে বলল, মা আপাকে আমি যাব না। মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে আমি জীবনেও বিয়ে করব না। জান কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেব, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ করে না বলে ওঠে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামনে নেওয়ার দায়িত্ব শুধু আমার। ওরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসোর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্রাক্ট করে বলে দেব।
ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়। কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি যখন বলেছি আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের চালা হয়ে যায় যায় অবস্থা। ধর্মভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। অরু আর কৃত্তিক ভেতরে ঢুকতেই অর্ণব ঝাঁজিয়ে উঠে বলল, এতক্ষণ লাগে আসতে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি। কৃত্তিক ভাবলেসিন কণ্ঠে জবাব দিল, বউকে রাজি করাতে দেরি হয়ে গেল। তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথায় অর্ণব পাশে সরে গিয়ে বলল, এই যে আমেরিকান লয়ার। যেহেতু তুই ওরও দুজনে আমেরিকা থেকে বিলং করছিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকান কোর্টে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সায়র এগিয়ে এসে বলল, ওরে শালা, এই ব্যাংককে আমেরিকান লয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাজ ছাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল, পেয়েছি পেয়েছি, টাকা থাকলে বাঘের চক্ষু মেলে বন্ধু। সায়র নাক শিকই তুলে বলল, তা এতই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? কোন দেশি হুজুর নিয়ে এলি? কথা বুঝি না কিছু না। কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, আহাম্মক, বিয়ের সময় সব দেশে কবুল বলে। তোরা তো চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া এলিসা মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সায়র হ্যাসূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেলে কৃত্তিক বিরক্ত হয়ে বলল, তোদের গবেষণা শেষ হয়েছে? তাহলে এবার বিয়েটা করি। সায়র ভ্রুকুচকে বলল, তোর দেখি তর্স হচ্ছে না যাইকে। দাঁড়া, এলিসা ফুলের মালাটা নিয়ে আসুক। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃত্তিককে ডেকে বলে, জেকে, ওরুকে নিয়ে সাইন করবি। কৃত্তিক এবার অরুর 5 আঙ্গুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল, আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ারের দুটাতে পাশাপাশি বসে আছে অরু আর কৃত্তিক। অরুর নিস্তব্ধ চোখের জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে। তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃত্তিক আস্তে করে অর্ণবকে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর, অরুর মা দেশে ফিরবে। কৃত্তিকের কথার আগামাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল, করছি করছি, সাইন করছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাপা কাপা হাতে অস্পষ্ট অক্ষরে অরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচারের পর্ব শেষ হলে কৃত্তিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃত্তিক চৌধুরীর নামটা লিখে দেয়। সিগনেচার করার সময় কৃত্তিকের মুখটা ছিল থমথমে আর গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয়, বরং ওকেই অরু জোর করে ধরে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে ছিল অন্য সুর। কথা দিয়েছিলাম, খুব বেশি না, একটুখানি বড় হ, তোকে আমি আমার করে নেব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে আমার অরু, পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তাজা ফুলের মালা অরুর হাতে ধরিয়ে দিল, অন্যটা কৃত্তিকের হাতে। তারপর মোবাইলের ভিডিও অন করতে করতে বলল, জ্যাকে, বউকে মালা পরা। কৃত্তিক বিরক্তি ভঙ্গিতে বলল, এসবের দরকার নেই তো এলিসা। দরকার আছে, তুই পড়া। এলিসার কথায় কৃত্তিক অরুর নত করে রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা তুল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল, সিরিয়াসলি জ্যাকে, তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখন তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, অরু, মাথা তোলো, মালা পরাবো। তুলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধ হয় জিভ খসে পড়ার উপক্রম। ওকে দিয়ে এসব হয় না মোটেই। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিল অরুকে, অরু, মাথা তোলো। সবার জোরাজোরিতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল। সেই ঝড় তোলা কামুক চাহনি চোখ দেখে মনেই হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। অথচ সবার মধ্যে থেকে ফেসে গিয়েছে অরু। অরুর ভাবনার মাঝে ওর গলায় মালা পরিয়ে দিল কৃত্তিক। এবার অরুর পালা। কিন্তু অরুর মতো একরত্তি চুনোপুটির মতো মেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা গ্রিক গড খ্যাত কৃত্তিকের লাগাম কি করেই বা পাবে। তাই সহসাই পা উঁচিয়ে আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে মুখ কাচমাচো করে অরু বলল, পারছি না তো। অরুর কথায় এলিসা মুখ টিপে হাসি সংবরণ করে বলল, জ্যাকে, কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃত্তিক কিছু না বলেই এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তটাই মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরও একবার বিয়ে হয়। অরু আর কৃত্তিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করেন। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং শার্ট আর সুতির টপস,
চেহারায় কৃত্রিম প্রসাধনের লেশমাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘুমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুহাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে, আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সেই আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখ থেকে কথাগুলো শুনে এলিসা, অর্ণব, সায়র এক প্রকার ঝুলে পড়েছে। ওদের দিয়ে এই ট্রেন্ড পালন করাবে। সব নিয়ম পালন করা হয়েছে, এটুকু কেন বাকি থাকবে? ওদের জোরাজুরিতে কৃত্তিক বিরক্ত হয়ে বলল, অনেক কিছু করেছি, আর পারবো না, এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, পারবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করিয়েছিস, আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মুলুক নাকি? ভাই, কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম, আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃত্তিকের কথার ঘোর আপত্তি জানিয়ে বলল, শুনছে কে? নিয়ম ইজ নিয়ম, এত দেশ টেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল, শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে, ওরও তো এখন তোর বউ, যা নিয়ম আছে সব করে ফেল। এলিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম, শুধুমাত্র নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো দেশের কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল, থামবি তুই? কৃত্তিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চুপ কর তো তোরা। করছি, যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃত্তিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে ওর পাতলা ফিনফিনে দোপাট্টা দিয়ে ওর মাথায় বড়সড় একটা ঘুমটা টেনে দিল। এখন আর অরুর মুখ দেখা যাচ্ছে না। কৃত্তিক কয়েক সেকেন্ড ঘুমটা টানা অরুর দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল ধীরে ধীরে অরুর ঘুমটা সরানোর উদ্দেশ্যে। ভেতরের উত্তেজনা, উৎফুল্লতা এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। অরু এখন আক্ষরিক অর্থে কৃত্তিকের বউ, মিসেস অরোরা জায়ান। আর এই মুহূর্তে কৃত্তিক তার বউয়ের ঘুমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃত্তিক ধীরে ধীরে ঘুমটা তোলে অরুর, আর তার নতুন বউয়ের মুখের দিকে নিষ্পাপ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা এখানেই থমকে গিয়েছে। অরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃত্তিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘুমটা তোলা হয়ে গেলে এলিসা আর হুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃত্তিকের জিম করা পেশিবহুল সাদা ফর্সা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় ওরও। অতঃপর হেঁচকি দিতে দিতে ওর দু হাতের পিঠে নিজের ভেজা নরম তুলতুলে অধরখানি ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতঃপর তা মাথা নুইয়ে স্পর্শ করায় নিজের দু চোখে। অরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যত যাই হোক, বিয়ের পরে মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে অরুরও বোধ হয় তাই হয়েছিল। অরু যখন কৃত্তিকের হাত দুটো দু চোখে স্পর্শ করায়, তখন কৃত্তিক তার এক হাত নিয়ে অরুর মাথার ওপর রেখে অন্য হাতে বাহুতে টেনে নেয় অরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃত্তিকের সাদা শার্টটা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অরু। কি জানি কেন কাঁদছিল সেদিন। আর কাঁদবে যখন, তখন কৃত্তিকের বুকেই কেন? তখন তো কৃত্তিকই আসল কালপ্রিট ছিল, তবুও কৃত্তিকের বুকেই কেঁদে ভাসিয়েছিল অরু। এসব অযথা নিয়মকানুন পালনের পর কৃত্তিক আর দাঁড়ালো না। অরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতোই নিজের ওয়ালেট, সিগারেটের বক্স, এমনকি একটু আগের মালাটাও অরুর হাতে ধরিয়ে দিল সে। অরুও চুপচাপ সেগুলো হাতে নিয়ে বসে পড়ল বাইকের পেছনে। অরুর ভেতর তখন ভোতা ভোতা অনুভূতিগুলো থাকলেও আজ ওর অনুভূতিগুলো তুঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধ হয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ মনে করে আরও একবার লাজুকতায় মুড়িয়ে গেল ওরও। সে লাজে রাঙা হলো নরম তুলতুলে কপল দুখানা। এই পর্যন্ত ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 31 নম্বর পর্ব। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরায়া রাফা, পর্ব সংখ্যা 32। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চড়ে শহরতলীয় হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই।
অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃত্তিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন, সন্ধে হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃত্তিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট করে থাকা আন্ডারকাটিং স্টাইলিশ চুলগুলোও এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়ই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃত্তিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাহর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃত্তিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃত্তিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই, খবর শুনেছিস? কৃত্তিক শুধাল, কি খবর? গলার আওয়াজে একরাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্টিস্ট টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও জানে না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতিউত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে, এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃত্তিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য! কৃত্তিকের কথায় অর্ণব আঁতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এসব? কৃত্তিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় যে কে। ছেলেটা ইয়ং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারত। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃত্তিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃত্তিক তির্যক হেসে বলল, এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় যে কে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপর চড়াও হইলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাছে কৃত্তিক বলল, কখনো এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব আমি, তবু ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল, জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কলকাতার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেদিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃত্তিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে অরুকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃত্তিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকেই অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে, দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষল কৃত্তিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করল অরুণ নাম্বারে।
কিন্তু না, ওরও কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃত্তিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করে চওড়াও হলো অরুর ওপর। রাগের তোপে মনে মনে দাঁত খেচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বোঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবেই অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফুসফাস করতে করতে শেষমেশ কৃত্তিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। দু একবার রিং হওয়ার পরেই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃত্তিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে, অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধ হয় প্রত্যয়ের শুকনো ঢুক গেলার আওয়াজ ভেসে এলো। অগত্যাই আমতা আমতা করতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃত্তিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। হোয়ার ইজ অরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুধালো, ভাই আপনি কি ফিরেছেন? কৃত্তিক বলল, হ্যাঁ একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভয়ার্ত গলায় গাইগুই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল, অরুর মানে আজমিনী ম্যাম বোধ হয় অরুকে বিয়ে দিতে চাইছে। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃত্তিকের মাথায় ভল ভুলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃত্তিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। কৃত্তিকার অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেরিয়ে চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পর্দাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে ওরও এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরও ভয়ানক আওয়াজ তৈরি করছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলে তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে, সেগুলো সেই বিকেলে এসে দিয়ে গেছিল অনু। বলেছে সব কিছু পরে রেডি হয়ে থাকতে, সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা দোতলায় থাকে, তাই মনে হয় সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ অরু এখনও কৃত্তিকের দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কীভাবে কি বেচতে দেওয়া যায় সেটাই ভাবছি তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি অরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবর নেই। ফোন নেই তো কি হয়েছে, একটাবার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো অরুর, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের ওপর অভিমানের ঘট যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই অরুর মনে হলো, না না এসেছে ভালোই করেছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদা পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনার সুতো ছিঁড়ল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কিরে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করল, আবাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলে অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অঘোচালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁচিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর ওপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখা দেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা, আমি তোকে সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল, যদি বলি আমি কাউকে ভালোবাসি?
অনু ভ্রুকুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারক অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা, বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকতিমিনতি দেখে মন গলল অনুর, কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার ওপর মা অসুস্থ, এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেই বলেছি এখনো বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মাসে কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো ওরও। বুকের ভেতরটা অনেকটা হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজি সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরুর কান্নাকাটিতে একটু ভাটি পড়লে অনুর শাড়ি হাতে নিয়ে বলে, আয় পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শনী লাগছে। রাজ ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকার নাগরিক, সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসায় কোনোরূপ ত্রুটি রাখেনি তারা, ভরপুর এনেছে। তার ওপর এসেওছে অনেকজন। পুরো বসার রুম মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়েই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনার। সে আর কেউ না, মিসেস অরোরা জায়ানের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জানকৃতিক চৌধুরী। আজমির শেখ দরজা খুলতে চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজে তার আগমন, কিন্তু তার পরপরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটা প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমির শেখের। তিনি কৃত্তিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কৃত্তিক চৌধুরী এখানে? অহংকার ভাঙল তবে? তা আগমনের কারণটা জানতে পারি? কৃত্তিক আজমিরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করল। ওর পেছন পেছন প্রত্যয়ও। ভেতরে সবাই কৃত্তিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোর মিক্সড। কৃত্তিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমিরি শেখের ব্যক্তিগত ডিবানের ওপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃত্তিকের বেয়াদবি দেখে আজমিরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃত্তিকের উদ্দেশ্যে বলল, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃত্তিক পা দোলাতে দোলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, অ্যাম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আবার নিজের কোম্পানি দাবি করছো? কৃত্তিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমির শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বলল, কি কি চাইছো কি তুমি কৃত্তিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃত্তিক বলল, ঝামেলা পাকাবো কেন, আশ্চর্য! কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃত্তিকের কথায় আজমিরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃত্তিক পুনরায় বলল, কেন, আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমিরি ঠিকই বুঝলেন, যে ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনু প্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘুমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃত্তিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সেই টকবকে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামাচাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে।
অনু এগিয়ে এসে ওরুকে রাজের সামনে মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃত্তিকে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃত্তিকে দেখে ওরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃত্তিক এই মুহূর্তে 2 আঙ্গুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডের শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃত্তিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃত্তিকের আগুন চোখে চোখ রেখেই তিরতিরিয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছে কেন মা? আমরাই তো। একসময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার কিছু নেই তো। কে শোনে কার কথা? এই মুহূর্তে অরুর কারোর কথায় কোনোরূপ খেয়াল নেই অরুর। ও তো এখনও কৃত্তিকের দিকেই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃত্তিক কী থেকে কী করবে সেই ভেবে তটস্থ অরু। কৃত্তিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃত্তিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতবম্ব। কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃত্তিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃত্তিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল, হাউ ডিয়ার ইউ? রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইউর প্রপার্টি। কৃত্তিক শক্ত গলায় জবাব দিল, ইয়েস শি ইজ। কথাটা বলে কৃত্তিক রাজকে মারতে উদ্যত হবে তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজার হাত ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছেড়ে দাও রাজ। অরু বিবাহিত, কৃত্তিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমিরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃত্তিক সেসবের দুপয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাসূচক মাথা নাড়ালে কৃত্তিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপেটাঘাত করল কৃত্তিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধনহারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা 2 হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃত্তিককে দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃত্তিক নিজের অন্য হাতটা গোটাতে গোটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃত্তিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, তাছাড়া আপনিও তো আসেননি, এই কদিন কি করতাম আমি? কৃত্তিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গেছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? ওরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃত্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের ছাপে রক্তিম হয়ে উঠেছে। কৃত্তিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল। তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের 2টো হাতাই একটানে ছেড়ে ফেলল কৃত্তিক। ওকে রেখে হঠাৎ করে ওর জামা কাপড় টেনে ছেড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃত্তিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই, তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টে আমি ব্যথা পাচ্ছি, ইচ্ছে তো করছে নিজে। কৃত্তিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল ওরও। অতঃপর কৃত্তিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক নাসূচক মাথা নাড়াল। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃত্তিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃত্তিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর ওপর।
তবুও চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল ওরও। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি রাখছি ওদের। প্রত্যয়ও বাইরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলে ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও কথা যদি বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা বানিয়ে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠেই ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজিব? আপনি আমাকে বলেননি কেন যে ওরু এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রুকুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে ওরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়? ওরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া, সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন? আমার বোনের জীবনটা নষ্ট করলেন। প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বুঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জ্ঞানকৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছিছি বুলি আওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে ঝুলিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান করা বিদ্রুপে আমাদের তিন মা মেয়ের মরে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। কারণ সমাজে একঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুপাশে দুটো ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরে তাদের মাঝে পুরোদস্তুর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওনা দিয়ে গলার কলারবোনগুলো খুব সাবধানে ঢেকে তবে বেরিয়েছে ওরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুইয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচারসভা বসেছে। চারিদিকের থমথমে পরিবেশটাকে আরও খানিকটা গুমুট করে দিয়ে আজমেরি শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলেসহীন কণ্ঠে জবাব দিল, ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ। দাঁতের দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনই অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছ। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, সেটা আসলে ভালোবাসাই নয়, ইটস ইউর অবসেশন, আনহেলদি অবসেশন। আর যার শিকার হয়েছে আমার মেয়েটা, নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যিই জিনিয়াস, না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন, আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে তার মানে শি বিলংস টু মি, তাই আপনাকে জোর জবরদস্তি করে অরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক।
অরুর বিয়ে হয়ে গেছে। আজমিনী শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবে না, কোথাও বিয়ে দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই অকস্মাৎ খেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চড় বসাতে লাগলেন মেয়ের দুগালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ্পড়ে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমিনী শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছে আমি, বেহায়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় অরু যেন আকাশ থেকে বলল, কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরুর। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে যেতেই দরজা থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃত্তিক। হাত দুটো মুঠিবদ্ধ করে রেগেমেগে এদিকে এগিয়ে আসছে কৃত্তিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃত্তিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেল। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুহূর্তটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওরও এখনও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেলউডের গন্ধটা এখনও চারিপাশে মোমো করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে উড়ুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই, সব কিছু কেমন শূন্য। গলার ভেতর দলা পাকিয়ে আছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনও ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক, কী বা বোঝালো ওই কঠিন কথাগুলো ধারা। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 32 নম্বর পর্ব। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরায়া রাফা, পর্ব সংখ্যা 33। রাতের শেষ ভাগ চলমান, চারিদিক ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নেভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলারও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কী করেই বা থাকবে, এখন তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুর্তির জোয়ার অত বেশি নেই। তার ওপর পাশেই হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিময় পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় একরত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে ওরও। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কী করেই বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউ ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই ওরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই ওর সুন্দর সাজানো গুছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্ট সহ্য করা,
যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তর্মনের খবরটা বুঝত। কিন্তু না, কৃত্তিক সেই যে রেগে মেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না ওরও, কারণ ও জানে ঘরের চৌকাঠ মারালেই সবাই ভাববে ওরু কৃত্তিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। ওরও আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। গত 1 সপ্তাহের অনাহারে আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করেই কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে ওরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়। তার দহনে হৃদয় ছেড়ে যায়, কিন্তু ওর ওই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃত্তিক? ভেবে পায় না ওরও। দিনে অন্তত 100 বার সে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, ওরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। ওরও কষ্ট পায়, ওর হৃদয়টা ব্যথায় টনটন করে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। কৃত্তিকের ওপর একরাশ অভিমান করে ওরও নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটুও খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছে করে, তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। অরুর অযাচিত মনের অরুর অযাচিত অভিমানী মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণেই আবার রেগে মেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো, সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে, তাহলে অরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার। তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজে দেওয়া শর্তফর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়, অরুর অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে। তবুও আশা হারায় না অরু। ওর মনে হচ্ছে কৃত্তিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিক চলে আসবে। কিন্তু আর কত? কৃত্তিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝে তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখের পলকেই কেমন 10 দিন পার হয়ে গেল। তবুও দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না অরুর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যেই কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমিরি শেখ ভেবেই নিয়েছে, যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সব কিছু থেকে বেরিয়ে আসবে অরু। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লাফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না কৃত্তিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জান কৃত্তিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছু এভাবে পড়ায়নি অরুকে। অথচ কৃত্তিকের এই 10 দিনের দূরত্ব অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃত্তিকের হাসকি কণ্ঠস্বর, কৃত্তিকের রাগ, কৃত্তিকের হাসি, কৃত্তিকের ছোঁয়া, কৃত্তিকের শরীরের মাতাল করা সুবাস কী না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে করে না কৃত্তিক কেন আসে না। এখন তো অরুর নিজেরই সব কিছু ভেঙে চুরে কৃত্তিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহন আর সহ্য করতে পারছে না। কৃত্তিকেরও কি ঠিক এইরকমই যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু, মনে মনে বলছে, আপনি তো এই দহন এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার।
হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হায় অষ্টাদশীর অভিমান। অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃত্তিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই। যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখোচোখি হলেও কোনো এক অজানা অপরাধবোধ ঘিরে ধরে দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় উপুর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে, শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট এই একরত্তি মেয়ের? বুঝে পায় না অনু, হয়তো বুঝতে চায়ও না। তাই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। অরু, খেতে আয়। অনুর ডাকে শুয়ে শুয়ে জবাব দিল অরু, রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসল অরু। অতঃপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর বিছিয়ে একটু সাহস করে বলল, আপা, আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব? ওরা একটু ভেবে বলল, তাহলে তোরটা দে। অনু সভ্রু কুঞ্চিত করে শুধালো, কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল, জায়ান কৃত্তিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু। ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতু গলায় বলল, জায়ান কৃত্তিক করা বন্ধ কর অরু, কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু কৃত্তিকও বলতে পারি, স্বামীকে ভাই কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনুর ধারালো কথায় অরু ঘাবড়ালো না, বরঞ্চ সোজাসাপটাভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেঁচাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত কটমটিয়ে বলল, তাই বলে জায়ান কৃত্তিককে? মানুষটা একটা উগ্র মেজাজ লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না। তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথায় ওরও মনে মনে হাসে, মনে মনেই বলে, জায়ান কৃত্তিক রহস্যময় মানব বাপা, উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত, একদিন সেটা তোরাও বুঝবি। ওরও চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি গলায় বলল, শোনরু, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসা আর পাগলামিতে মায়ের শরীরের যদি একটুও ত্রুটি হয়েছে, কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। ওরও সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জায়ান কৃত্তিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদের সাথে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে। অনু দাঁত কিরিমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটুও বাধ্য না ওরও? আরও কী কী করেছিস কে জানে? নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এসব কোথা থেকে আসবে? অনুর শেষ কথায় রক্ত চলে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকারে ইঙ্গিতে বোঝালো। কি ভাবে ওকে এরা? আজ আর চুপ থাকলো না অরু, তেতো গলায় বলল, যদি করিও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যে কিছু বলেনি, কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছুর দাবি করত, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনই না। অরুর বেলায় কেন সবাই বিমাতাল সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি, তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে ওরও কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। অনু ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ওরম। লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা ঘোচানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনে কয়েক শেড কালো হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল অরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দুঠোঁটে।
এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল ওরও। আজ 15টা দিন হলো কৃতিকের দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো অরুর অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর অরুকে চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামনে নেব। এই তার সামলানো? এসব কথা ভেবেই গত রাতে অরু ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করার করে নিক। এভাবে চার দেয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে ও। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটা বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি জানতে চায় ওরও। সেই উদ্দেশ্যেই আজ সকাল সকাল বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধ হয় নিজের রুমে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে ওরও। ভার্সিটি ক্যাম্পাসে এসে পা রাখতেই সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। অরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী অরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না অরু, কারণ সেদিন অরুর সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার ওপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং অরুর হাজব্যান্ড। এত কিছু একসাথে জানার পর একটু আধটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তাই সায়নীর পেছন পেছনে গিয়ে তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে অরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। অরুর শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্তি হয়ে ঘুরে দাঁড়াতে আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। মনে মনে বলল, এ কি হাল হয়েছে গুলুমুলু মেয়েটার? এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তেই অরু ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিউরড, অরুর থেকে বয়সও কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কিনা, তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যায় সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? অরু সায়নের কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো, সব বলবো। তার আগে তুমি প্লিজ আমাকে বলো, তোমার জেকে স্যার কোথায়? অরুর কথায় সায়নী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নাইস জোক অরু, তোমার হাজব্যান্ড অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে। ইজেন্ট ইট ফানি? অরু নাসূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না, আরেকটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। অরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল সায়নের। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমি তো তার আগে থেকে। সায়নীর কথায় অরুর ভ্রুকুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছে সায়নী এটা? কৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না? কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন, আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? অরু ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজব্যান্ডের কোনো খোঁজই জানো না তুমি। অরু একটা শুকনো ঢোক গিলে অপরাধী সুরে বলল, ঠিকই বলেছ তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণে কিছু একটা মাথায় আসতেই চট করে অরু বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাঁপা কাঁপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল। কেটে গেল বললে ভুল হবে, ফোনটা পুরোপুরি বন্ধ। নিবু নিবু শেষ আশাটুকুও হাতছাড়া হয়ে যাওয়াতে অরুর বুক কাঁপছে, কানারা দলা পাকিয়ে আটকে আসছে গলায়, বাকশক্তি ক্ষীণ, জিহ্বাটা অযথায় তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। অরু একবার দুবার করে উতুভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার সেই একই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। অরুকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে? অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি আমার মন, মস্তিষ্ক, হৃদয় কিছু ঠিক নেই। ভার্সিটি ক্লাস সব কিছু শিকয় তুলে শেষমেশ অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃতিক। অগত্যায় এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে অরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তর। প্রায় 2 ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে অরুর। তার ওপর সারাদিন না খেয়ে আছে। কিন্তু এখন খাওয়া যাবে না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে।
নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাত সাধলেন আজমেরি শেখ। গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? অরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরি শেখ দুহাত বুকের উপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে, তুমি জানকৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় অরু চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। অরু কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামো করেছি আমি? আজমিনী শেখ কাটকাট গলায় বললেন, সেটা মুখে বলতে হবে? ওদিকে মামের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যায় অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাচ্ছিসটা কি অরু, আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকাল উঠে কোথায় গেছিলি, আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? অরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনুর চোয়াল শক্ত করে বলল, তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। অরু বলল, কী করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃত্তিক ভাইকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অরু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাটকাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরও একখানা চড়ের আঘাত। অরু এটার জন্য অপেক্ষা করছিল। এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে, তাই করল। গালে হাত দিয়ে টলমলে চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল। অরু চলে গেলে অনু নিজের রুমে গিয়ে দরজায় কপাট আটে। ওর মনটা যে খুব ভালো তা তো নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয় রাগ করেছে, তাই বলে প্রত্যয়কে একটাবার কল দিয়ে ওর খোঁজ নেবে না? এ কেমন ভালোবাসা তার? প্রত্যয়ের ওপর গভীর রাগটা যখন গভীরতর হয়েছিল, তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তি অজান্তেই ঝেড়ে ফেলেছে ছোট্ট বোনটার ওপর। এটা অবশ্য নতুন নয়, অনু বরাবরই রকচটা স্বভাবের। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশও ঘটে ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারী হয় ওরম। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গেছে। অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনায় অপরাধবোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহা দোটানায়, একদিকে বোনের অসহায়ত্ব, আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জানকৃতিক কেউ যদি একটু নরম মনের হতো। দুজনই হচ্ছে টিট ফর ট্যাট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট অরুটা। অরুর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পড়তে লাগলো অনুর। অনু যখন অরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে যাচ্ছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে তার স্বরে। অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ হয়ে রইল। এপাশ থেকে সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে প্রত্যয় ডাকল, হ্যালো অনু, শুনতে পাচ্ছ? বলুন। অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয়েরও বোধহয় ভালো লাগলো। ও খানিকটা আদুরে গলায় বলল, কেমন আছো সোনা? অনু অভিমানী সুরে বলল, কে খোঁজ নেয়? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল, খুব বেশি ঝামেলা ছিলাম, সব বলবো তোমায়, তার আগে ফোনটা অরুকে দাও। অনু ভ্রু কুঞ্চিত করে বলল, অরুর সাথে কী কাজ আপনার? প্রত্যয় শাসন করার সুরে বলল, দিতে বলেছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল, আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন তাই না? প্রত্যয় বুঝল অনুর অভিমানের ঘট পূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয়েরও তো একটা দায়িত্ব আছে, প্রেমিকার রাগ ভাঙানোর। কিন্তু এখন তো হাতে সময় নেই, তাই ও খুব বেশি আদর দেখিয়ে বলল, আমার জান, আমার প্রাণ, আমার অনু, প্লিজ কথা শোনো, ফোনটা ওরকে দাও, তারপর আমি তোমার সাথেই সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমাতে দেবো না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গদগদ হয়ে উঠল অনু। এতক্ষণের রাগঢাক সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। ও লাজুক সুরে বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার ওপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা করব না, এবার দাও, একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগাড়ে শাওয়ার ছেড়ে ভিজেছে ওরম। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা, সব কিছুতে জর্জরিত হয়ে আছে ও।
হাত পাগুলো পানিতে ভিজে আরও ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিরতিরিয়ে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামা কাপড় পাল্টে মাথায় তোয়ালে জড়িয়ে নিজেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরম। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা গুটগুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচণ্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডবও হয়তো অরুর মনের ঝড়ের কাছে সামান্য মাত্র। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরা গানের লাইন। রাত চাঁদের আলো ঝরে বন্ধু, তোমারও ঘরে হায়। আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে। বন্ধু বিব্রতি যে না আমি খুঁজি তোমারে। তুমি কোথায় আছো, কোথায় দেখে যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতেই অস্ফুটন্তে ওরু বলল, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জান কৃতিক। তুমিহীনা আমিটা যে বিধ্বস্ত, বিমূর্ষ আর পাগলপাড়া, সেটা তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো, আর কত বুঝাবে তোমার মর্ম। পারছি না তো আর, এবার তো ফিরে এসো। অরুর নিদারুণ ভাবনার ছাদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে অরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, খাবো না আমি, যেতে পারিস। অনু বলল, খেতে ডাকার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে। অরু একদিকের চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলেছে ইম্পর্ট্যান্ট কিছু, হয়তোবা কৃতিক ভাইয়া। অনু কথাটুকু শেষ করার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরল ওরও। এই মুহূর্তে খুব ভয় করছে ওর। শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোনো মতে জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে কাপা গলায় অরু বলল, হ্যালো। অরুর প্রতি উত্তরে ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল, ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়ল ওরও। দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্ধনরত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুটতে লাগলো ও। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে। আজ আবারও কতদিন পর প্যাটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসেই দু হাতে মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে ওরু। ওরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না। ফোন হাতে নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে। অরু যখন নিচে আসে তখন রাত 12টা কি 1টা। চারিদিকের তীব্র ঝড়ে হাওয়ায় আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই ভবন থেকে বেরিয়েছে অরু। ওর পরনে ফ্রক আর লেগিংস, ভেজা চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, মাথার ওপর বড় করে ঘুমটা টানা। নিচে এসে কৃত্তিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না ওরু। শুনশান নীরব রাস্তায় শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিস। ওরু জানে এটা কার গাড়ি, তাই ও আর দেরি করল না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃত্তিককে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর। সেই সাথে হৃদয়ে ভার হওয়া অভিমান তো আছেই। ওরও গাড়ির সামনে এসে দাঁড়াতেই একটানে দরজা খুলে দিল কৃত্তিক। কৃত্তিককে দেখে হাঁ করে তাকিয়ে আছে ওরও। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডের শার্ট আর ওভারসাইজ ব্ল্যাক ডেনিম, দুটোই অগোছালো। কপাল জুড়ে আটুসাটু ব্যান্ডেজ। লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনও ক্যানোলা লাগানো। ওরু জানে না কৃত্তিকের কেন এই হাল, তবে কিছুটা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠে ওরু বলল, এখনও বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃত্তিক মৃদু হেসে বলল, বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ে ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি। আজই ব্যান্ডেজ খোলা হয়েছে, আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। কৃত্তিকের কথা শুনে অরুর অপরাধবোধ টুঙ্গে উঠে যায়। ও কত কী না ভেবেছিল এই কদিন, অথচ কৃত্তিক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের উপর বড্ড রাগ হলো অরুর। অরুকে কাঁদতে দেখে কৃত্তিক বিরক্ত হয়ে বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? আশ্চর্য। অরু নাক টেনে বলল, লাগতে লাগুক। কৃত্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরে বলল, বুকে আয়। কৃত্তিক কী বলল সেটা শোনার জন্য অরু এবার চোখ তুলে তাকালো। অরু এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃত্তিক ভ্রুকুচকে বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। অরু তৎক্ষণাৎ বলে উঠল, আমায় রেখে কোথায় যাবেন আপনি? অরুর কথায় কৃত্তিক গভীর চোখে তাকালে অরু পুনরায় মিনমিনিয়ে বলল, না মানে বৃষ্টি নেমেছে তাই। কৃত্তিক গম্ভীর গলায় বলল, কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনছিস আমার? হ্যাঁ। কৃত্তিক আর কথা বাড়ালো না।
অরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোর লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকুও। তবুও সোডিয়ামের টিমটিমে আলোয় কৃত্তিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে ওরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকে মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃত্তিককে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে অরুর, খুশির কান্না। ও কাপা হাতে কৃত্তিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরেই যাচ্ছিলাম। তারপর হুট করে এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি, ধরা দিলেন হৃদয়ে, পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এ কোন মায়ায় বাধা পড়েছি আমি। ওরও চুপচাপ কৃত্তিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃত্তিক হিসিয়ে বলল, আই মিসড ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? ওরও কি উত্তর দিবে তা ঠিক বুঝে উঠতে পারল না, তাই উল্টো প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখনও কেন লাগানো কেন? কৃত্তিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ডিসচার্জ করার আগে বেরিয়ে এসেছি তো, তাই খোলা হয়নি। ওরও পটু গিন্নির মতো করে ওকে শাসিয়ে বলল, এটা কি ঠিক হলো? আপনি এখন ইনজিওর্ড। কৃত্তিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, তোর কাছে ফিরে এসেছি, এবার ঠিক হয়ে যাব। অরুর চোখ দুটো বুঝে কাপা কাপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃত্তিক অরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো। কৃত্তিকের কথায় ওরও মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরে বৃষ্টি ঝাঁপিয়ে ঝড় শুরু হয়েছে, ক্ষণে ক্ষণে গর্জে উঠেছে আকাশ। এমন ঝড়ো হাওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে ওরুর, অথচ কৃত্তিক সেই যে গলায় মুখ ডুবিয়েছে এখনও ছাড়েনি। ওরও এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছে সব কিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করেই বাজ পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে ওরও ঘুরে এসে কৃত্তিককে জড়িয়ে ধরল শক্ত করে। ওরও জড়িয়ে ধরাতে এতক্ষণে কৃত্তিক পার্থক্যটা বুঝতে পারল। ওরও শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা এইটুকুনি হয়ে গিয়েছে। কৃত্তিক এবার ভ্রুকুঞ্চিত করে ওরুকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গেছিস কেন? কি হয়েছে কদিনে তোর সাথে? কৃত্তিকের কথায় ওরু মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। অভিমানী কান্নায় ভেঙে পড়ে অস্পষ্ট সুরে বলল, কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেদিন কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায়, আপনি আর আসেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও। আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃত্তিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটো হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, মাত্র কয়েকটা দিন আমি আসিনি বলে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমাকে কি তোর এতটাই লেম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজেই লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার। ওরও কাঁদতে কাঁদতে অভিমানের পশলা সাজিয়ে বসেছে, একে একে উগড়ে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেঁচকে তুলে ওরু বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজ নেই, খবর নেই। আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। অরুর কথায় কৃত্তিক বিরক্তি ভঙ্গিতে বলল, খুঁজেছিস ভালো কথা, তাই বলে না খাওয়া বন্ধ করে এভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করবো কোথায়? পিচ্চি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বুঝে না, কিছু না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। ওরু কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল, ইমোশন যদি বুঝবেনই না তাহলে করেছেন কেন পিচ্চি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? অরুর এত এত কান্নাকাটি সহ্য হলো না কৃত্তিকের। ওরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরে বলল, আমি কল্পনাও করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি? অরুর উত্তর নেই। ও তো ফুপাতে ফুপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃত্তিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃত্তিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। ওরও এবার মাথা তুলে শুধালো, কোথায় যাব? তোর হাজব্যান্ডের বাড়ি আছে, সেখানেই। ওরও আতকে উঠে বলল, কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কি না? ওরও কিছু বলছে না দেখে কৃত্তিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমিও বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না, সো না বলার কোনো অপশন নেই। কৃত্তিকের কাণ্ডে ওরও হতবম্ব। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর, তাই একবার সবটা বোঝার জন্য নিচের দিকে তাকালো ওরও। পায়ে স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক। বাইরে তুমুল বর্ষণ, পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা। আর ওরও এভাবেই যাচ্ছে, আর ওরও এভাবেই তার
তার সাথে স্বামীর বাড়ি যাচ্ছে। অবশ্য জান কৃতিকের ধারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলীয় সেই নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। সামনে যাওয়ার কোনোরূপ উপায়ান্তর নেই। অগত্যায় কৃতিক ব্রেক কষল সেখানেই। পুরো রাস্তা জুড়ে গুটগুটে অন্ধকার। বিদ্যুতের লাইনচ্যুত হওয়ার রোড লাইটগুলোও নিভে আছে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা মশামাছিরও আনাগোনা নেই। অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশে আটকে পড়ে অরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমাচু করে বলল, এবার কি হবে? কৃতিক একবার অরুর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। অতঃপর গমগমে আওয়াজে বলল, অরু, ব্যাকসাইডে চল। অরু অবাক সুরে শুধালো, কেন? আমি বলেছি তাই। অরু উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? কৃতিক বলল, হ্যাঁ, চল এবার। অরু আর কী বা করবে? কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়া করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসল। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে অরু নিজের জামা কাপড় থেকে বৃষ্টির পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি? কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়েই অরুর হাতটা পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর উষ্ঠাধর দখল করে। কৃতিকের এহেন কাণ্ডে অরু বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। ও নড়তে পারছে না, কৃতিককে ছাড়াতেও পারছে না। ওদিকে দম আটকে আসছে। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃতিক অরুর ঘাটটা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোর মুখে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। অরুর চোখ বন্ধ, কোনো মতে চিপ দিয়ে অধর ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। কৃতিক হাসকি সরে বলল, সো হোয়াট, আমি তোর সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি? অরু এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী। কোনো এক অদৃশ্য জাদু বলে কৃতিক ওকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই অরু ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকেই বলবো। তাহলে বল। অরু পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করল, তুমি। কৃতিক পুনরায় বলল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। অরু এবার তাই করল। শুকনো ঢোক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিনরিনিয়ে বলল, তুমি। অরুর লজ্জারাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দে হাসল। অতঃপর একটানে অরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকি সুরে বলল, আই নিড ইউ অরু, আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তেই ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্তি হয়ে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে? আদরই তো করবো। অরু আতঙ্কিত সুরে বলল, আমার ভয় করছে। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানোলাটা একটানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বের হলো ওর হাত থেকে। অরু সেখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল, আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে। কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবুও অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃতিক একটানে অরুকে নিজের বুকের ওপর ফেলে দিয়ে বলে, ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল, আপনি ডার্ক রোমান্স শোনেন সবসময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইউর ফার্স্ট টাইম, সো অল বি জেন্টাল বেবি। অরুর মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলছে, ঝলসানো রাতে এ পোড়া বরাতে তুমি আমারই অন্ধকার আর রোশনাই। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝড়ো হাওয়ায় চারিদিক কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকা পড়া ব্ল্যাক মার্সিডিসটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয়ে এলোপাথারি বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধহয় কমবে না আর। কৃতিকের অবাধ্য আচরণে ইতিমধ্যে ওরও বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 33 নম্বর পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।